নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতেই দেখে নিচ্ছি আজকের হেডলাইন্স। মালদায় রাস্তার বেহাল দশার জেরে ডায়রিয়া আক্রান্ত বৃদ্ধাকে খাটিয়া করেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হাই সেকেন্ডারি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য এক বিশেষ বার্তা নিয়ে এসেছে। তিস্তার রুদ্ররূপ, পাহাড়ের হুমকি, জলধসের দোলাচলে কাঁপছে বাংলা। কোচবিহারে পাগল কুকুরের কামড়ে আহত কলেজ ছাত্রী। নেই অ্যাম্বুলেন্স, নেই টোটো, তাই এবার ছেলের কাঁধে ভর দিয়ে খাটিয়াতে শুয়ে হাসপাতালে গেলেন মালদার এক ডায়রিয়া আক্রান্ত বৃদ্ধা। এক আদিবাসী বৃদ্ধা মহিলা ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু প্রায় 2 কিলোমিটার বেহাল রাস্তার কারণে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারেনি। এমনকি কাদামাটির রাস্তা এতটাই খারাপ যে টোটোর মতো যানবাহনও চলাচল করে না। অবশেষে খাটিয়াতে শুয়ে, অর্থাৎ খাটিয়ার সঙ্গে বাঁশের সঙ্গে দড়ি বেঁধে দোলনার মতন তৈরি করে দুই ছেলের ওপর ভর করে নিকটবর্তী গ্রামীণ হাসপাতালে যাতায়াতের জন্য গেলেন। মধ্যবয়স্ক ওই মহিলাকে বেহাল রাস্তা দিয়ে নিয়ে যাবার এমন একটা ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। যদিও ইন্ডিয়ান প্রাইম টাইম নিউজ এই ভিডিও সত্যতা যাচাই করেনি। রাজ্য সরকার যেখানে পথশ্রী প্রকল্পের মাধ্যমে সমস্ত এলাকায় রাস্তা সংস্কার ও নতুন করে তৈরির নির্দেশ দিয়েছে, সেখানে আদিবাসী অধ্যুষিত হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর এলাকার বেহাল রাস্তার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নানা প্রশ্ন উঠেছে। গাড়ি আসছে না, আমি বিএমএইচ কে ফোন করলাম, বিএমএইচ ফোন ধরলো না। যে নাম্বারে দিয়েছি দিয়ে এখন আমার পার্সোনাল গাড়ি ডাকলাম, গাড়ি আসছে। এখন কি হলো হঠাৎ করে আজকে? খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে, জানি না কি হবে। আবার নিয়ে যাচ্ছেন? আবার নিয়ে যাচ্ছি, এখন সঠিক সময় গাড়ি না আসতে গেলে জানি না কি হবে। কি বলবেন দাদা? আমরা এখন একে হসপিটালে নিয়ে যাব, গাড়ি সঠিক সময় আসছে না, সঠিক সময় গাড়ি রাস্তার বেহাল অবস্থার কারণে আবার শরীর অসুস্থ হয়েছে? আবার শরীর অসুস্থ হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, 70 বছর বয়সী রানী সোরেনের স্বামী মনোরঞ্জন হাঁসদা দীর্ঘদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, আর দুই ছেলে ভিন রাজ্যে কাজ করেন। গত সপ্তাহে রানী দেবী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রথমে নিকটবর্তী সরকারি গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে মালদা মেডিকেলে ভর্তি করা হলে 3 দিন চিকিৎসার পর এদিন ওই মহিলাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর আবার রানী দেবীকে দুই ছেলে খাটিয়ায় শুয়ে বিহাল রাস্তার ওপর দিয়ে নিজের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। তৃণমূল পরিচালিত শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সাবিত্রী মুর্মু জানান, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তরফে প্রায় 2 কিলোমিটার রাস্তা এখনই সংস্কার করা সম্ভব নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অন্যদিকে জেলাশাসক নিতিন সিংহানিয়া বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। পশ্চিমবঙ্গের তৃতীয় বিভাগে স্কুল ফাইনাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা ব্যক্তিদের সংগঠন চাকরির জন্য আইনগতভাবে দীর্ঘ যে প্রচেষ্টা চালিয়েছে, এবার সেই প্রচেষ্টার সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে। অ্যাসোসিয়েশন অফ স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি ফার্স্ট পার্সন ইন 3rd ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল চেয়ারম্যান শাহজাহান মল্লিক রাজ্যের তৃতীয় বিভাগে স্কুল ফাইনাল মাধ্যমিক হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ব্যক্তিদের চাকরির জন্য যে দীর্ঘ 35 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন, এবার সেই লড়াইয়ের নিষ্পত্তি হতে চলেছে বলেই জানা যায়। তার এই সংগ্রামে বর্তমান সরকার যথেষ্ট সহযোগিতা করেছে। তার মুখ থেকে শুনে নেব এই সম্পর্কিত বিস্তারিত তথ্য। স্যার, আপনাদের এই সংগঠন দীর্ঘ কয়েক বছর ধরে আন্দোলনের পথে চলছে। আমি আপনার কাছ থেকে আজকে শুনে নেব যে আন্দোলনের উৎস কী ছিল, আর বর্তমানে তার নিষ্পত্তি বা কতদূর এগিয়েছে। আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে। তা মহামান্য আদালতের আশ্রয়ে আমরা আশ্রিত হয়েছিলাম এবং সেই মহামান্য আদালতের আশ্রয়কে বর্তমান সরকার দীর্ঘ 34 বছরের পরিশ্রমের আমাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এসে সেটাকে একটা রূপ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছেন এবং তাদের অদ্যাবধি যা কার্যকলাপ সেটা আমাদের পক্ষেই এসে দাঁড়িয়েছে এবং তাদের কাছ থেকে আমরা সমস্ত কিছু ডকুমেন্টস আরটিআই করেও পেয়েছি। তারা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছিলেন এবং সেটা দেওয়ার রাস্তায় এসে গেছে। আপনাদের এই সংগঠনে আপনাদের সদস্যরাও তো আপনার সাথে ছিল। হ্যাঁ, তাদেরকে নিয়েই তো আমার আন্দোলন।
সদস্যরা না থাকলে আমরা কি করে আন্দোলন করব? বর্তমান সরকারের উপর কতটা ভরসা রেখেছেন বা এখনো আস্থা আছে? আমরা বর্তমান সরকারের উপরে 100% ভরসা রেখেছি এবং আস্থা 100% আমাদের আছে। তারা এই বিষয়ে একদম সম্পূর্ণ, আমরা নিশ্চিত যে সেখান থেকে তারা আমাদের বিষয়টা দেখছেন এবং দেখবেন এবং সেটা আমরা পাবই, এটা আমার আত্মবিশ্বাস আছে। আগামী দিনে কি পরিকল্পনা করছেন, কোন পথে এগোবেন? আগামী দিনের আমাদের কোনো পথ নেই, আমাদের একটাই পথ, সেটাই সরকারের সাথে থেকে আমাদের কার্যসিদ্ধি করার জন্যই তাদের সাথেই আছি, থাকবো, এই হচ্ছে আমাদের পথ। মূলত আন্দোলনটা কিসের থেকে কেন্দ্র করে নিয়ে যদি একটু বলেন। আন্দোলনটা নন ফর্মাল একটা স্কিম ছিল, সেই স্কিমে দীর্ঘদিন কাজ করেছে এবং সেই কাজ করার পরে আমরা ইসি ক্যাটাগরি হিসেবে একটা কোর্টে দাবি করি এবং সেই ইসি ক্যাটাগরি হিসেবে আমাদেরকে তারা ট্রিট করে তাদের কাগজপত্র সব কিছু রেডি করেছে। এটা কত বছর ধরে চলছে? এটা হিসাব মতো তো 35 থেকে 36 বছর। এখানে একটা কথা উঠে আসছে বারবার যে এত দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে, তো মানুষের তো বয়সের সময়সীমাটা বাড়ছে। সেটা হতে পারে, আন্দোলনের সাথে তো বয়সের ব্যাপারে আন্দোলন রুখে থাকে না। বয়স বেড়েছে যেমন তেমন সরকারও চিন্তা ভাবনা করছে তাদের কিভাবে কি করে তাদের বয়স যাদের বেশি হয়ে গেছে তাদের কিভাবে সান্ত্বনা পুরস্কার দেয়, সেটা সরকার চিন্তা ভাবনা করছে এবং তার একটা এরিয়ার বেনিফিট তারাও পাওয়ার জন্য আমরা প্রেয়ার। অর্থাৎ তারাও কোনো না কোনোভাবে উপকৃত হবেন বলে মনে করছেন? অবশ্যই। আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সরকারকে কি কিছু আবেদন জানাতে চান? সরকারকে আবেদন আমরা জানিয়েছি এবং সরকার তার এতে সাড়াও দিয়েছেন। সেখানে আবেদন জানানোর কিছু নেই, কোর্টের রায় তারা কার্যকরী করছেন, সেখানে এখানে আবেদন নিবেদনের কোনো বক্তব্য নেই। যেহেতু তারা কোর্টের রায়কে কার্যকরী করছেন, কোর্ট যেটা সিদ্ধান্ত দিয়েছেন সেটাই আমরা মেনে নিয়েছি এবং তারাও মেনেছে। আমরা কোর্টের উপরে আস্থাশীল এবং আইনের উপরে আমাদের আস্থা আছে, সেইভাবে আমরা। তো এর পরবর্তী পদক্ষেপ কি আছে? পরবর্তী পদক্ষেপ এবারে লেবার ডিপার্টমেন্টে যাবে, লেবার ডিপার্টমেন্ট সেটাকে কার্যকরী করবে। এর আগে ইতিমধ্যেই আমরা একটা মাদ্রাসা ডি গ্রুপের মাদ্রাসা কমিশন থেকে একটা ডি গ্রুপের চিঠি দেখেছি, সেইভাবে আমাদের চিঠিটাও বেরিয়ে যাবে আশা করি এবং সেইভাবে আমরা পাবো। তাতে যতজন আছে আমাদের সক্রিয় সদস্য তারাই পাবেন। কতজনের চাকরি হবে বলে আপনি আশা করছেন? আমি এই মুহূর্তে কতজনের বলতে পারবো না, তবে যেটুকু আমাদের আশা ছিল তার থেকে অনেক কম পাবো আমরা, এইটুকু মনে করছি। কারণ প্রত্যেকের আস্থা এবং যাদের অনীহা এসে গেছে তাদের ব্যাপারে। হ্যাঁ স্যার, এই জায়গা থেকেই বলবো যে আমরা এসে দেখতে পেলাম যে অনেকের মধ্যে অনেকে আস্থা হারিয়ে ফেলছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যাদের আস্থা হারিয়ে ফেলেছে তারা তো পেপার না বুঝেই করছে এবং এটা কোর্ট ম্যাটার, তাদের পেপারটা বোঝার দরকার ছিল। দেখ, আস্থা আমাদের সাথে যারা আছে তাদের বর্তমান অবধি যারা আছে তাদের কোনো আস্থা এখানে হারায়নি। এখন তারা মুখে বলছে যে আমরা সব শেষ করে ফেলেছি, কিন্তু তারা যদি মুখে শেষ করে ফেলতো তাহলে যারা এখানে এসে বলছে তাহলে আসতো না। তারা আমার উপরে যদি আস্থা না থাকতো আমি নিশ্চয়ই এত দূর এগোতাম না। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ 24 পরগনা। ন্যূনতম সাধ্যের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত শহরে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আইডি যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668। কোচবিহারে পাগল কুকুরের কামড়ে ইতিমধ্যে আহত 3 জন, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। রাতে 3 বান্ধবী মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল,
তখনই হলদিবাড়ি শহরের গার্লস স্কুল সংলগ্ন রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় একটি সাদা কালো রঙের পাগল কুকুর তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর 19 বছর বয়সে চন্দনা রায় নামে একজনকে ধরে মাটিতে ফেলে কামড়াতে থাকে। এতে চন্দনার হাতে ও পায়ে কুকুরের কামড়ে গভীর ক্ষত হয়ে যায়। তারপর পথ চলতি মানুষ ছুটে এসে তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। চন্দনার বাড়ি বাবুপাড়া এলাকায়। পুরন হাসপাতালের মাঠে যে স্টাডি অফিস আছে মোড়টাতে, ওইখানটায় কুত্তা ধরছে কাকে? চন্দনাকে। আচ্ছা, তারপর 2 জায়গায় আঘাত করছে, পায়ের দিকে ধর মাংস উঠায় নিতে, হাতের মধ্যে এমন কামড় মারছে, অনেকটা চিড়ে গেছে। বান্ধবীর বাড়ি যাচ্ছিলাম, ও আমি আমার বান্ধবী ছিল সাথে, তো আমরা হাইটেই যাচ্ছিলাম, তো কুকুরটা ফট করে দৌড়ে এসে ওকে হাঁকাও কামড় দিয়ে দিল। আমরা সরাইতে যাচ্ছিলাম, তাও সরতে পারতেছিল না, কুকুরটাকে ছাড়ছিলই না। তারপর তোমরা কয়জন ছিল? আমরা 3 জন ছিলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুদিন ধরে হলদিবাড়ি গার্লস স্কুলের আশেপাশের এলাকার একটি কুকুর পথ চলতি মানুষকে আক্রমণ করছে। এদিনও স্কুল ছুটির পর ওই কুকুরটি আক্রমণ করে চন্দনার পাশাপাশি 27 বছর বয়সী সুমি রায় এবং 47 বছর বয়সী মহুয়া দাসকেও কুকুর কামড় দেয়। পরে সুমি ও মহুয়া দেবীকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে হলদিবাড়ি গার্লস স্কুল সংলগ্ন এলাকাবাসী পাগল কুকুরের আতঙ্কে দিন কাটাচ্ছেন, আর ওই আতঙ্ক নিয়েই রাস্তা দিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। ইন্ডিয়ান প্রাইম টাইম, কোচবিহার। ন্যূনতম খরচে নতুন প্রজন্মের স্টুডেন্টসদের সমস্ত রকম সুযোগ সুবিধার মাধ্যমে সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে বীরভূমের ইলামবাজারের কম্বাইন্ড স্পোর্টস একাডেমি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার জন্য সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য। সেনাবাহিনী দেশের জন্য একটি শক্তিশালী প্রতীক, আর আমাদের নতুন প্রজন্মই পারে দেশের এই সুরক্ষা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে। এবার তাই কম্বাইন্ড স্পোর্টস একাডেমি ছেলে মেয়ে উভয়ের জন্য সেনাবাহিনী ও পুলিশের প্রশিক্ষণ নিয়ে এসেছে। সেই সঙ্গে অগ্নিবীরের প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে। নমস্কার, আমি ARM পারভেজ, কম্বাইন্ড স্পোর্টস একাডেমির চেয়ারম্যান। আমরা সেনাবাহিনী এবং পুলিশের জন্য ছেলে মেয়েদের তৈরি করি এবং তাদের মানসিকতা তৈরি করি। নমস্কার, আমি ইয়াকুব খাদিম, কম্বাইন্ড স্পোর্টস একাডেমির ভাইস সেক্রেটারি। আমরা সেনাবাহিনী এবং ছেলেদেরকে মানসিকতা তৈরি করার জন্য এখানে। আচ্ছা, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব কম্বাইন্ড স্পোর্টস একাডেমি প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? অ্যাকচুয়ালি কম্বাইন্ড স্পোর্টস একাডেমি শুরু করেছি আমরা 2015-তে, কিন্তু তারও ধরেন আরো 2-3 বছর আগে থেকে আমরা ক্লাস করাচ্ছি। এখানে মূলত কি কি ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে? এখানে মেনলি আমরা সেনাবাহিনী বা পুলিশের চাকরির জন্য যে কোচিং ট্রেনিং যেগুলো হয়, মানে চাকরি পেতে গেলে যে পরীক্ষাগুলোর মধ্য দিয়ে যেতে হয়, সেই টোটাল পরীক্ষাগুলো আমরা করাই। স্টুডেন্টরা কোথা থেকে আসছে? এখানে আপনার অল পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আসছে, উত্তর থেকে দক্ষিণ যতগুলো জেলা আছে সব জেলা থেকে ছেলে এখানে আছে। এর সঙ্গে ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকেও ছেলে এখানে আসে। এই যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে স্টুডেন্টরা আসছে, তো তাদের জন্য থাকার কি কোনো রকম ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কেননা ধরেন আমরা সবাই জানি শুধুমাত্র রিটেন ফিজিক্যাল করিয়ে দিলে ছেলে চাকরি হবে না, তাকে হাতে কলমে তৈরি করে নিতে হবে। খুব ভালো স্টুডেন্টরা তো এই লাইনে আসে না, একটু নিম্ন ক্যাটাগরি বা ধরেন তার থেকে একটু ভালো, তারা কিন্তু এই লাইনে আসে। তাদেরকে হাতে কলমে তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদেরকে রেখেই তৈরি করতে হবে তাদেরকে। তার জন্য আমাদের অবশ্যই হোস্টেল, থাকা, খাওয়া টোটালটাই আমাদের অ্যাভেলেবেল। এবং এর সঙ্গে আমরা অ্যাডাপ্টেশন এবিলিটি যেটা বলা হয়, যে সেনাবাহিনীতে যে একটা সিভিলের সঙ্গে সেনাবাহিনীর পার্থক্য থাকে। সে যখন সেনাবাহিনীতে প্রথম যায়, প্রথমে গিয়ে তো আপনার একটা ডিসিপ্লিন লাইফ ঢুকে যায়, সেক্ষেত্রে ওর অ্যাডাপ্টেশন করতে প্রচুর অসুবিধা হয়। সেটা আমরা কিন্তু এখানে তাদেরকে তৈরি করে নিই। অনেকেই তো এখানে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকেও আসে, তো তাদের জন্য আপনারা কি সুবিধা রেখেছেন?
প্রথমত তাদের সুবিধা বলতে গেলে আমরা থাকা খাওয়াটা খুবই কম পয়সার মধ্যে করাই। ধরে নিন প্রায় 120 টাকার মধ্যে দুবেলা খাওয়া, কোচিং, জিম, রিটেন, ফিজিক্যাল সবটাই আমরা করে দিয়েছি 120 টাকা মাত্র। এবং আরো অনেক স্টুডেন্ট আছে যেগুলো খুবই খুবই গরিব পরিবারের ছেলে, সেগুলো আমাদের খুবই ক্লোজ হয়ে গেছে একরকম। এবং আমরা বুঝতে পারি যে এদের মধ্যে কিছু করে দেখানোর মধ্যে যে ডেডিকেশনটা আছে, তাদেরকে আমরা সেই স্টুডেন্টই প্রায় আমাদের প্রায় 30 থেকে 40টা বা 50টার মতো কাছাকাছি, তারাও আমাদের সঙ্গে থাকে। নিউ জেনারেশন কতটা আগ্রহী বলে আপনার মনে হয়? আমরা 2015 থেকে ক্লাস করাচ্ছি, জেনারেশনটা আস্তে আস্তে অধঃপতনের দিকে যাচ্ছে। এরকম মনে হচ্ছে কেন? আমরা আগে দেখেছি যারা ফিজিক্যালি খুব ফিট, খেলাধুলা করেছে, তারা দেখা গেল পড়াশোনায় খারাপ হতো, বা হয়তো একটু উল্টো, যে পড়াশোনায় খুব ভালো সে কিন্তু ফিজিক্যালি আনফিট। এখন যে ক্যাটাগরি জেনারেশন আসছে তাদের গড় হাইটটা কিন্তু খুব কম, 163, 165, 66 এর মধ্যে ওঠানামা করছে। এবং তারা ফিজিক্যালি, মেন্টালি কোনো দিক থেকে তারা স্ট্রং নয়, বা সেই মানে ক্যাপাসিটি নেই তাদের। গভর্নমেন্টের থেকে কোনো সহযোগিতা পেয়েছেন? গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন পাইনি, মানে কোনো সাহায্য পাইনি। আমাদের পারমিশন যেগুলো সরকারি যে অডিট গুলো হয় বছরে, সেগুলো আমরা সম্পন্ন করে থাকি। এর সঙ্গে ATG 12 ISO টোটাল পারমিশন যা দরকার সবই করি, কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো হেল্প আমরা পাই না। মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষার উপরে খুব চাপ দিচ্ছেন, আপনার কি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিছু অনুরোধ করা আছে? অনুরোধ করবো যে খাতে খরচাগুলো হচ্ছে, ওনারা ডিপার্টমেন্ট থেকে অবশ্যই খরচা হচ্ছে ঠিকঠাক, যে খাতে খরচা হচ্ছে আমার মনে হয় একটু দেখে নেওয়াটা দরকার, যে সঠিক খরচা জায়গায় যাচ্ছে কিনা। স্যার, আপনারা তো এই ট্রেনিং এর পাশাপাশি স্টুডেন্টদের দিয়ে সমাজসেবামূলক বিভিন্ন রকম কর্মসূচিও পালন করেন, যদি তার কিছু আমাদের বলেন। যেমন দেখুন, সেনাবাহিনী বা পুলিশের চাকরি মানে হচ্ছে সেবা দেওয়া। সেক্ষেত্রে সেবামূলক মানসিকতাটা তৈরি করতে হবে। যে বললাম ডেডিকেশন, কেন করবে চাকরির জন্য, চেষ্টা কেন করবে, লাখ লাখ ছেলে মাঝখানে প্রথম সারিতে কেন আসতে চাইবে, সেই মোটিভেশনটা থাকা জরুরি। অতএব সেই জন্য আমরা কি করি, আমরা ছেলেদেরকে দিয়ে আমরা নিজেরাও অনেক সোশ্যাল কাজ করি। যেমন কয়েকদিন আগে আমাদের ইলামবাজারে রোডে একটু গন্ডগোল হয়েছিল, বৃষ্টি হয়েছে, প্রচুর জল আটকে যাচ্ছিল রাস্তা। আমরা এখন রাস্তায় সারা রাতটা ঠিক করেছি, সারা রাত ধরে। এবং আমরা সবথেকে বড় বিষয়, আমরা রক্তদান আন্দোলনের লোক, আমরা রক্তদানের ব্যাপারে ছেলেদেরকে আগ্রহী তৈরি করছি, থ্যালাসেমিয়া বিষয়টাকে আমরা তৈরি করছি। আমরা বছরে প্রায় ধরনের ইলামবাজার ব্লকটাকে পুরোপুরি চালাচ্ছি, কোথায় কার রক্ত লাগবে, নেগেটিভ, পজিটিভ। এবং প্রায় আগের বছরে প্রায় 21টা মতো ক্যাম্প করেছি আমরা ইলামবাজার ব্লকে। ছেলেদের পাশাপাশি আমরা দেখলাম এখানে মেয়েরাও আসছে। হ্যাঁ, মেয়েরাও আছে। তো নিউ জেনারেশনের মধ্যে আবার এই মেয়েদের প্রতি একটা ঝোঁকও রয়েছে মেয়েদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো স্যার, এক কথায় বলতে গেলে কম্বাইন্ড স্পোর্টস একাডেমির মেন মোটো কি? কোন চিন্তা ভাবনা থেকে আপনাদের এই পথে এগোনো? প্রথমত দেখুন, আমরা ডিফেন্সের জন্য চেষ্টা করতাম, চাকরির জন্য চেষ্টা করতাম, প্রিপারেশন করতাম, জয়েনও করেছি, আবার আসতে হয়েছে ফেরত, ভলেন্টারি সাইডে নিতে হয়েছে, রিটায়ারমেন্ট নিতে হয়েছে ইনজুরির জন্য। এবং এর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে খেলাধুলার জায়গাটা খুবই খারাপ। যে খেলাধুলা করে ছেলেটা বড় একটা জায়গা হবে সেটা নেই, কিন্তু সেই ছেলেটা যদি যে খেলাধুলা করে, সে যদি ডিফেন্সের চাকরি পেয়ে যায়, মানে CRPF, BSF বা পুলিশ বা ইন্ডিয়ান আর্মিতে, তাহলে সে খেলাটাকে ঠিকঠাক মেরে ধরতে পারবে। আর কি খেলাধুলা কারা করে? যাদের পরিবার মানে আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, তারাই খেলাধুলা করে। তাদেরকে সংরক্ষণ করা হবে, তাদের জন্য কিছু করা হবে, আর জেনারেশনটাকে স্ট্রং করতে হবে। যেমন যে অসামাজিক যে কাজকর্মগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ওই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে তারা উঠে আসছে। তারা হয় অভাবে করছে, কে স্বভাবে করছে। আমরা যদি তাদেরকে গুড হ্যাবিটে অভ্যস্ত করতে পারি, তাহলে আগামী দিনে একটা সুস্থ সমাজ পাবো আমরা। প্রথমত ধরেন ওদের কাছে আমরা 100% আমাদের যতটা দেওয়ার দরকার আমরা ততটাই দিই। কারণ এখনকার যে মানে জেনারেশন আসছে, অধিকাংশ ছেলে বা মেয়েরাই বলুন, মানে মোবাইলে বেশি আসক্ত। আর এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে যে মানে গার্জেন্টের যে কথাগুলো, তারা সেগুলো অবাধ্য করে, আমরা সেগুলোকে যেন মেনে নিতে পারে। এবং এর সঙ্গে সঙ্গে ধরেন ওদেরকে মোটিভেশন দিয়ে কীভাবে 100% দিয়ে আমরা তৈরি করতে পারবো, সেই জায়গাটা দেখি। আর এর সঙ্গে সঙ্গে কি আমরা শুধু ধরেন যে প্র্যাকটিস সেটা নয়, তার সঙ্গে সঙ্গে তারা কিভাবে চলবে আগামী দিনে। হয়তো ধরেন আশেপাশে অনেক জায়গায় অনেক কিছু হয়, ধরেন ভালো কাজ অনেক ধরনের এগিয়ে যায় না, যে আমরা কেন করব, আমরা যেটা দিব সব জায়গায় তো আমাদের নিজেদের লাভটা দেখলে হবে না, আমরা কতটা দিচ্ছি আমাদেরকে এটাও দেখতে হবে। মানে সেবা মানেই তাই, আমরা দেশ সেবার কাজে যেরকম ধরেন যেভাবে ভাবছি যে তৈরি করব, এর সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যে মানুষদের তারা কিভাবে তাদেরকে হেল্প করবে সেটাও আমাদেরকে দেখতে হবে। কবে থেকে চিন্তা করলে যে তুমি এখানে করেছি? আমি সমাজ কি স্বপ্ন পাই, এটা কি তোমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। সকাল থেকে তো আমরা দেখছি অনেক পরিশ্রম তোমরা করছো। হ্যাঁ, এর মধ্যে রেগুলারই করতে হবে। হ্যাঁ, রেগুলার। আমি কিছু পারতাম না, আমি SSC পরীক্ষায় পাস করেছি, এখন ফিজিক্যালের জন্য তৈরি হচ্ছে। আর
কি মনে করছে কতটা উন্নতি হয়েছে? ও প্রচুর উন্নতি হয়েছে, 100% মধ্যে 90% হয়ে গেছে, শুধু মাঠ মেডিকেল হলেই কমপ্লিট একদম। এখানে বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা আসে, আর তাই তাদের জন্য থাকা খাওয়া সহ সমস্ত রকম সুবন্দোবস্ত রয়েছে। পাশাপাশি এখানে অভিজ্ঞ টিচার্সের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই প্রতিষ্ঠান থিওরির পাশাপাশি ফিজিক্যাল ট্রেনিংয়েরও যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। চয়ন রয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, বীরভূম। এইচডিইউ, এনআইসিইউ সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ইএনটি সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা সহ বয়স্কদের সুস্থ জীবনের জন্য আইওএ এডারি কেয়ার ক্লিনিক সুন্দরবন মাইনরিটি বিএড কলেজে একটি স্বাস্থ্য শিবির করেছিল। চলুন দেখে নেওয়া যাক তারই এক ঝলক। সুন্দরবনের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ যাতে নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন হন, সেই উদ্দেশ্যে এদিন সুন্দরবন মাইনরিটি বিএড কলেজে অভিজ্ঞ চিকিৎসক সহ চিকিৎসা জগতের বিশিষ্ট খ্যাতনামা ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভা হয়ে গেল। স্যার, সুন্দরবন মাইনরিটি বিএড কলেজের পক্ষ থেকে আজ এখানে বিভিন্ন অভিজ্ঞ ডক্টরের উপস্থিতিতে এখানে একটি স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছিল। তো প্রথমেই জেনে নেব যে কী উদ্দেশ্য নিয়ে এই আলোচনা শুরু হয়েছিল। প্রথমে বলি, আমরা যে ডক্টর টিমটা আমাদের এখানে এসেছিল ওদের সঙ্গে আমাদের একটা পুরনো সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে আমাদের স্বেচ্ছাসেবামূলক কাজের মধ্য দিয়ে ওনাদের সঙ্গে আমাদের একটা রিলেশনশিপ তৈরি হয়। সেই সূত্রে যেহেতু আগামী 4 তারিখ একটা ওই ডক্টরসদের একটা সংগঠনের একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামকে হাতিয়ার করে ভিত্তি করে আজকে ওনারা এখানে একটা স্বাস্থ্য শিবির করেছেন। আমরা আমাদের এই কলেজের যে প্রেমিসেস, সেই প্রেমিসেসকে ব্যবহার করে এই স্বাস্থ্য শিবিরটা আমরা করতে পেরেছি ডাক্তারদের সহযোগিতায়। ওনারা ওষুধপত্র নিয়ে এসেছিলেন, কিছু পেশেন্ট ওনারা দেখেছেন। আর যে স্বাস্থ্য সচেতনতা, বিশেষ করে যাদের বয়স হয়েছে 60 বছর বয়স হয়েছে, তাদের তো সমস্যা দুটোই, একটা হচ্ছে হার্টের আর একটা হচ্ছে হাড়ের। আজকে যারা এসেছিলেন তারা মূলত হাড়ের ডাক্তার। তো কিভাবে হাড়টাকে মানে এই 60 বছর বা 50 বছর পেরিয়ে যাওয়ার পর আমাদের যে বোন পার্ট বা হাড়, সেই হাড়কে কিভাবে শক্ত রাখা যায়, কিভাবে ভালো রাখা যায়, হাড়ের যে ক্যালসিয়ামের ডেনসিটি কিভাবে বজায় রাখা যায়, এইগুলো ওনারা বুঝিয়ে বললেন। আমরাও শুনলাম। আমাদের তো মেডিকেল সম্পর্কে এত অভিজ্ঞতা ছিল না, যে ওনাদের কাছ থেকে শুনে আমরাও কিছু সমৃদ্ধ হই। আর যেহেতু এটা একটা রুরাল এরিয়া, গ্রামীণ এলাকা, সেহেতু মানুষেরও এই সম্পর্কিত আলোচনা সম্পর্কে শুনেও তাদের অনেকটাই উপকার হবে বলে আপনার মনে হয়? একদম উপকার তো হবেই, কারণ ডাক্তাররা একদম সহজভাবে যে 3টে জিনিস বলে গিয়েছেন, সেই 3টে জিনিস যদি আমরা সে গ্রামের মানুষ হোক আর শহরের মানুষ হোক যদি মেনে চলি, শহরের মানুষ হয়তো কিছুটা সচেতন, তারা বিভিন্ন স্বাস্থ্য প্রোগ্রাম দেখে, বিভিন্ন পত্র পরীক্ষা দেখে, কিন্তু গ্রামের মানুষ তো সেগুলো দেখে না। তো সামনাসামনি যে আমাদের দিকপাল ডক্টর সাহেব এসেছিলেন, তাদের একবারে মুখ থেকে শুনে তাদের নিশ্চয়ই সেটা মানে ইন্সপায়ারিং হওয়া, যেটা অনুপ্রাণিত হয়ে এই জিনিসগুলো করবে এবং সুস্থ থাকবে আশা করি।
আপনাদের যে হসপিটালটা গড়ে উঠেছে তার নামটা একটু বলেন। আমাদের শামীম আলী মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটা মূলত কত বেডের হসপিটাল তৈরি করছে? 350 বেডের। মানে এই অঞ্চলেতে এটাই মনে হয় সব থেকে বড় হসপিটাল হতে চলেছে। হ্যাঁ, এই অঞ্চলে সত্যি বড়। এই 350 বেডের হসপিটালের মধ্যে মোটামুটি কি কি ধরনের ডিপার্টমেন্ট থাকছে? টোটালি সমস্ত ডিপার্টমেন্ট। একটা সুপার স্পেশালিটি হসপিটালে যেটুকু থাকে পরিকাঠামো সেইটাই থাকে। স্যার আরেকটা জিনিস জানবো যে সুন্দরবন মাইনরিটি বিএড কলেজ পড়াশোনার পাশাপাশি আজকে যেমন একটা স্বাস্থ্য সচেতনামূলক মানে আলোচনা আয়োজন করেছিলেন, তো এই ধরনের আর কি কি ধরনের প্রোগ্রাম হয়? দেখুন, এর আগে আমরা ক্যান্সার ডিটেকশন ক্যাম্প একটা করেছিলাম, সেখানে আমাদের জেলার পুলিশ সুপার নামটা ভুলে গেলাম, ডিআইজি এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা এবং ডাক্তাররা ছিলেন। আমরা সেখানে এই আলোচনা সভার মূল বিষয় হলো বর্তমান দিনে প্রায় সকলকেই হাড়ের সমস্যায় কম বেশি কষ্ট পেতে হয় আর শরীর দুর্বল লাগে। তাই মজবুত হাড়ের জন্য ছোট থেকে বৃদ্ধ সকলকে সুষম আহার সহ ক্যালসিয়াম, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আর নিয়মিত যোগব্যায়াম করা আবশ্যক বলেও জানান চিকিৎসকেরা। ইন্ডিয়ান প্রাইম টাইম, দক্ষিণ চব্বিশ পরগনা। তিস্তার ভয়াবহ স্রোতে জল বিপুল আকার ধারণ করেছে, যার জেরে ব্যাহত হচ্ছে কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তার যাতায়াত ব্যবস্থা। একদিকে তিস্তার উত্তাল স্রোত, অন্যদিকে পাহাড়ের গা বেয়ে না রোদের ছায়া, বাংলা একসঙ্গে দুই দিক থেকে ধাক্কা খাচ্ছে। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে আর উত্তরবঙ্গে ধসের আশঙ্কা ঘনিয়ে এসেছে। তিস্তা যেন পাহাড়ি গ্রামগুলোর দিকে দুর্ধর্ষ রূপ নিয়ে নেমে এসেছে। ক্রমাগত জল বেড়েই চলেছে। রবিছড়া ও 29 মাইল অঞ্চলে জাতীয় সড়কের ওপর দিয়ে নদীধারা বইছে। কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা তিস্তার কাছে এসে থমকে গেছে। রাস্তা একেবারে জলের তলায়। প্রশাসনের তরফে যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাছাড়া বিকল্প রুটের পরামর্শ চালু হয়েছে। কিন্তু দিনের পর দিন ধরে অবিরাম বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাচ্ছে, ফলে যে কোনো মুহূর্তে ধস নেমে আসতে পারে। তাই এই আশঙ্কা মাথায় রেখে বিপর্যয় মোকাবিলা দপ্তর গ্রামবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছেন। আবহাওয়ার পূর্বাভাসে তেমন আশার আলো দেখাচ্ছে না। মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নদীর ধারে ও ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া আপাতত পাহাড়ি পর্যটন বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বিভিন্ন জেলায় উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে, যেন কোনো বিপদ এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যায়। আবহাওয়ার এই অগ্নি পরীক্ষা কতদিন চলবে কেউ জানে না, তবে সতর্কতা আর প্রস্তুতি এখন রাজ্যের একমাত্র ভরসা। ইন্ডিয়ান প্রাইম টাইম, দার্জিলিং। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে আরো নতুন খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। নমস্কার।